প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আমরা বলবো নির্বাচন কত দূর, জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়ে নানা রকম আমরা দেখতে পাচ্ছি আলাপ আলোচনা চলছে। সেই ভিত্তিতে কিন্তু আমরা যে আলোচনার যে মূল আজকের যে বিষয় সেটা ঠিক করেছি নির্বাচন কত দূর। সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রয়েছেন আমাদের সাথে। একই সাথে আরেকজন সাংবাদিক রয়েছেন আমাদের সকলের পরিচিত বিজেসির সদস্য সচিব ও আরটিভির হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা বলছিলাম নির্বাচন কত দূর। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 6টি কমিশনের প্রতিবেদন প্রদান করা হয়েছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু ঐক্যমত গড়ে তুলতে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার দৃষ্টি আকর্ষণ করে আলোচনাগুলো করছি। ইতিমধ্যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও শুরু করেছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই ঐক্যমত কমিশন গঠন করা কেন, যদি কোনো বিষয়ে ঐক্যমতের জায়গায় সব রাজনৈতিক দলগুলো এক বিন্দুতে আসতে না পারে, এক পয়েন্টে আসতে না পারে, তাহলে সেখানে কি অবস্থা হতে পারে, বা একই সাথে তখন নির্বাচনের কি অবস্থা হবে, যেটি বলছিলাম নির্বাচন কত দূর, আপনি কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। আমার খুব ভালো লেগেছে আপনার প্রশ্নটা শুনে। ঐক্যমত কমিশন করেছে ঐক্যমত তৈরি করার জন্য, কিন্তু দেশে তো ঐক্যমত তৈরি হয়ে অলরেডি আছে এবং ঐক্যমত তৈরি হয়েছিল বলেই আজকে এনারা রাষ্ট্রীয় ক্ষমতায়। সংবিধানে কোনো আইন ছিল না এই সরকারের, কিন্তু রাজনৈতিকবিদ অর্থাৎ রাজনীতিবিদদের সিদ্ধান্তের কারণে, তাদের মিলিত কনসেনসাসের কারণে কিন্তু আজকে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। তাহলে যেখানে একটা ঐক্যমত তৈরি হয়ে আছে, সেই ঐক্যমত নতুন করে তৈরি করার পিছনে কি? হ্যাঁ, নানা রকম কথা শুনি আমরা, সকল অভিযোগ রাজনীতির বিরুদ্ধে, কিন্তু রাজনীতি ছাড়া বাংলাদেশের কোনটা হয়েছে বলেন? সীমাবদ্ধতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তারপরে রাজনীতিকে বাদ দিলে আর কি থাকে আপনি বলেন? সুতরাং ঢালাওভাবে রাজনীতিকে দোষারোপ করে যারা আজকে এই ঐক্যমত্য কমিশন বলেন বা ভিন্ন ভিন্ন সংস্কার কমিশন বলেন, এগুলোকে নিয়ে যেসব আলাপ আলোচনা হচ্ছে, এগুলোকে যদি একটু নিবিড়ভাবে চিন্তা করে দেখা যায়, তাহলে দেখবেন এটা মানুষের মনে খুব স্বস্তির কোনো কিছু দিচ্ছে না, বরং মানুষ হয়তো বা দেখা যাবে তাদের মানুষের উৎকণ্ঠা দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। এখন ঐক্যমত্য কমিশন সেদিন যে বৈঠক করলেন, আপনি দেখেন এক প্রথম বৈঠক হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যেন তেন একটা আলাপ আলোচনাই হয়েছে, কেমন সূচনা হয়েছে নিজেদের সঙ্গে, একের সঙ্গে অপরের, কিন্তু এখানে কিন্তু টার্মস অফ রেফারেন্স নির্ধারণ করে কিন্তু কোনো আলোচনা হয়নি। তাহলে ঐক্যমত্য কমিশন কি কি ব্যাপার নির্ধারণ করেছে, তার উপরে আলোচনা করে তারা কি কি সিদ্ধান্তে পৌঁছতে চায়, কখন কি করবে, নির্বাচনের আগে কি করবে, পরে কি করবে, এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। সুতরাং এখন আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার প্রেক্ষিতেই তিনি পরবর্তীতে মন্তব্য করেছেন ডিসেম্বর নাগাদ সাধারণ নির্বাচন হতে পারে। এই কথাটা কিন্তু দেখেন, এটা হলো ওই যে কথার কথা আর কি। নির্বাচন যদি ডিসেম্বরে হয়, তাহলে ইতিমধ্যেই কিন্তু একটা রোড ম্যাপ হওয়াটা দেওয়াটা খুব স্বাভাবিক ছিল, কিভাবে কখন কিভাবে কি করবে। আবার দেখেন, তার পরের দিনই আমি দেখলাম আর একজন অ্যাডভাইজার এই প্রধান উপদেষ্টার কাউন্সিলেরই, তিনি বললেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া ভালো হবে। তাহলে দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, তার একজন উপদেষ্টা কি বললেন, এগুলো যদি আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন স্বস্তির জন্য রাজনীতিবিদরা, দেশের সাধারণ মানুষ মিলিতভাবে গত 16-17টা বছর আন্দোলন করেছিল, যে সমস্ত অধিকার মানুষের নির্বাসিত হয়েছিল, মানুষ যার জন্য দীর্ঘদিন যাবৎ আকাঙ্ক্ষা করে বসেছিলেন, সেই সব জিনিসগুলো যখন দেখবে যে সমূহ সময় বা যুক্তিসঙ্গত সময় বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নাই, তখন হতাশা বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। একটা কথা আমাদের খুব পরিষ্কারভাবে মাথায় রাখা দরকার, যে আপনি দেখেন এক দফার আন্দোলন, যে কারণে স্বৈরাচার চলে গেল, এই এক দফার আন্দোলন কিন্তু রাজনীতিবিদদের আন্দোলন ছিল। এক দফার আন্দোলনে এটা কিন্তু নতুন করে কোনো ঘোষণা নয়, দীর্ঘদিন যাবৎ আপনি লক্ষ্য করেছেন সকল রাজনৈতিক দল এবং জোট স্ব অবস্থান থেকে একদলীয় কর্মসূচি ঘোষণা করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ, অর্থাৎ স্বৈরাচারের পদত্যাগ।
মাঝখানে যে জিনিসটা হয়েছে কোঠা আন্দোলন, এবং সেই কোঠা আন্দোলন একটা পর্যায়ে তারাও কিন্তু এক দফাকে সমর্থন করেছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এক দফা অর্থাৎ স্বৈরাচারের পতনের যে আন্দোলন, সেই এক দফার ঘোষণা কিন্তু রাজনীতিবিদরা দিয়েছিলেন। আর এটা নিশ্চিত যে আপনি ছাত্রদের অবদানকে ছোট করে দেখার আমাদের আসলে কোনো সুযোগ নাই। এ দেশে ছাত্ররাই আর যা কিছু পরিবর্তন আপনার হয়েছে, আপনি দেখবেন তার পিছনে ছাত্রদের একটা বিরাট অবদান আছে, এবং সেই জন্যই ছাত্রদেরকে বলা হয় জাতির সূর্য সন্তান। এবং আপনি দেখবেন তারাই কিন্তু দেশের প্রয়োজনে, এবং ছাত্ররা যত সহজে নিঃস্বার্থ হতে পারে দেশ বা জাতির কোনো কারণে, ছাত্রদের বাবা চাচারা যারা আমরা বুড়া মানুষ, আমরা কিন্তু ইচ্ছা করলে অত তাড়াতাড়ি এতটা নিঃস্বার্থ হতে পারি না, এবং এটা তাদের জন্যই হতে পারি না। তাহলে জুলাই বিপ্লবের স্পিড গোজ ফর স্টুডেন্টস বলা যায় কিনা? না, আমি বলছি যে তাদেরকে বাদ দিয়ে কিছু না, আবার তাদেরকে এককভাবে দিতে যাবেন দেশের রাজনীতিবিদদেরকে। অর্থাৎ এটা একটা মিলিত প্রচেষ্টারই ফসল ছিল। কেউ যদি এখন দাবি করে যে না এখানে ছাত্ররা কেউ না, আবার ছাত্ররা যদি মনে করে না এখানে রাজনীতিবিদরা গৌণ, তাহলে হবে কি, এই যে ঐক্যমতের কথা আপনারা বলেন যে এত কিছুর পরে, এত সংস্কারের পরে ঐক্যমতের কথা কেন? কারণ আমাদের দেশে ঐক্যমতের একটা বিরাট সংকট। কিন্তু আবার দেখবেন জাতি যখন কঠিন মুহূর্তে অবতীর্ণ হয়েছে, তখন কিন্তু ঐক্যমত হইতে মুহূর্তের বেশি সময় লাগেনি। আপনি এই সরকারের কথাই বলেন, এত বিভাজিত রাজনৈতিক দলের মধ্যে আদর্শগত এত ফারাক, তারপরে স্বৈরাচারের পতনের পর আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করতে রাজনীতিবিদদের, আপনি দেখবেন আমাদের দেশের সেনাবাহিনী প্রধান যখন সকল রাজনৈতিক নেতাদেরকে ডাকলেন, কি চমৎকার আপনি দেখেন যে একটা সেনাবাহিনী তারা দেশপ্রেমিক নাগরিকের মতো কি ভূমিকা রাখলেন। এবং সেনাবাহিনী, আমি সবসময় একটা কথা বলে থাকি যে যে দেশে যতদিন সেনাবাহিনী আছে ততদিন দেশের স্বাধীনতা থাকবে, সার্বভৌম থাকবে। এরা নিজের জীবনের বিনিময়ে তারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে রক্ষা করে চলছে। তারা এই মুহূর্তে দেখেন আপনি, স্বৈরাচারের পতনের পর একটা ইন্টারফারেন্স কিন্তু তাদের তরফ থেকে আসতে পারত, কিন্তু কতটা দেশপ্রেমিকের পরিচয় তারা দিয়েছে, এবং তারা যে কাজটি করছেন সেটা হলো রাজনীতিবিদদেরকে ডেকেছেন। তাহলে আপনি দেখেন আজকে রাজনীতিবিদদের নিয়ে বা রাজনীতি নিয়ে যে যত বিরূপ মন্তব্যই করেন না কেন, দেশের সেনাবাহিনী যারা এই দেশটাকে রক্ষা করে চলছে, দেশের স্বাধীনতা থেকে যারা, স্বাধীনতার যুদ্ধে যারা অকাতরে জীবন দিয়েছে, এবং এরপরেও বিক্ষিপ্তভাবে নানা সময় কিন্তু আমাদের সেনাবাহিনীকে অনেক ত্যাগ, দেশ যখন যে ক্রাইসিসে পড়েছে তাদের ভূমিকা অনস্বীকার্য। নিশ্চয়ই। সেই জন্য তারা যখন এই বিষয়টাকে দেখেছেন, তারা বুঝেছেন, এটা বুঝেছেন যে দেশের এখন যে পরিবর্তিত পরিস্থিতি, তা যদি সমাধান করতে হয় বা গ্রহণযোগ্য কোনো সমাধানে পুষতে হয়, তাহলে রাজনৈতিক দলকে বাদ দিয়ে তা সম্ভব না। নিশ্চয়ই। আমরা আবার বিশ্লেষণে ফিরে আসবো আপনার কাছে। জনাব ইলিয়াস হোসেন, সাংবাদিকতা দীর্ঘদিন থেকে এই পেশার সাথে আছেন, এবং এই পেশা যুক্ত থেকে অনেক চড়াই উতরাই বহু কিছু দেখেছেন। নিজেও কিন্তু অনেক সময় এই সাংবাদিকতা করতে গিয়ে বেকার থেকেছেন। দেখা গিয়েছে যে স্বৈরাচারের সেই নিষ্পেষণের কিন্তু যে শিকার হননি, সেটি কিন্তু বলতে দ্বিধা নেই। আজকে আপনার সাথে প্রথমবারের মতো আমি এই আনুষ্ঠানিকতায় যুক্ত হয়েছি। আমরা জাতীয় ঐক্যমতের কথা বলছিলাম, যদি ঐক্যমত না ঘটে কোনো পয়েন্টে তাহলে কি হতে পারে, এক। দ্বিতীয়ত সেনাবাহিনীর প্রসঙ্গে এখানে যখন আসা হলো, তখন একটা কথা আমি সবসময় বলবার চেষ্টা করি, আর নিশ্চয়ই দেশের সকল ছাত্র জনতা এই কথায় একমত হয়, সেটি হচ্ছে দেখেন, পতিত আওয়ামী সরকারের যিনি এই নির্দেশদাতা, গুণের নির্দেশদাতা, তার অর্ডারে কিন্তু পুলিশ গুলি চালালো, র্যাব গুলি চালালো, বিজিবি সবাই অন্যায় কাজগুলো করলো। কিন্তু আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কিন্তু বলল নো, আমরা কিন্তু এই ছাত্র জনতার এই বিপ্লব বা তাদের মধ্যে তাদের বুকে আমরা গুলি চালাতে পারবো না। এই সেনাবাহিনী যে প্রসঙ্গটি যেহেতু আসলো, সে কারণে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রসঙ্গ এবং যদি ঐক্যমত না হয় তাহলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে আসলে আমি এটা মনে করতে চাই না যে ঐক্যমত্য হবে না। বাংলাদেশ অনেক দুর্যোগ কাটিয়েছে। এই বাংলাদেশের জন্মের সময় থেকেই যদি ধরেন যে রাজনীতিবিদরা যেরকম বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌমত্বের সাথে দেখতে চেয়েছে, আবার এখানেই কোনো রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতাও করেছে।
তারপরেও যেহেতু সামগ্রিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পরে একে ধারে গণতন্ত্র নস্যাৎ হয়েছে কয়েকবার। এর মধ্যে আবারও মানুষ জাগ্রত জনতা একত্র হয়ে সে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। সার্বভৌমত্ব প্রায় যায় অবস্থা হয়ে গেছে। সেই সার্বভৌমত্ব আবার আপনার সেনাবাহিনী বলেন এবং আপামর জনসাধারণ পাহারা দিয়েছে যে সার্বভৌমত্ব নস্যাৎ হবে না। একটি কথা আমি খুব বিশ্বাস করি, বাংলাদেশের জায়গার তুলনায় মানুষ অনেক বেশি এবং আপনার এত বেশি মানুষ যে আপনার ঢাকা শহরে গায়ে গা লেগে যায় এবং অনেকে বলে যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করলে হয়তো অন্য শহরগুলোতে নিলে আরও একটু সুস্থ মতো ঢাকা শহরে থাকা যেত। কিন্তু আপনি জেলা শহরগুলোর যদি খবর নিয়ে দেখেন, সেখানেও লোকের অভাব নেই, লোক সংখ্যা প্রচুর এবং বেকারত্ব আছে, ক্ষুধা, দারিদ্রতা, নানান কিছু আছে। কিন্তু দেশের প্রশ্নে আমরা দেখেছি একদম ঢাকা থেকে আপনার ধরেন প্রান্তিক কোনো অঞ্চলে যদি খোঁজ নিয়ে থাকেন, এক আটটা জাতীয় সঙ্গীতটা বেজে উঠলে মানুষ দাঁড়িয়ে পড়ে যে কোনো জায়গায় যে অবস্থায় আছে না কেন। চায়ের দোকানে বাংলা সিনেমা চলে, মানুষ বসে চা খেতে থাকে। কিন্তু যখনই দেশের কোনো সিরিয়াস পরিস্থিতি হয়, রাজনৈতিক ঘটনা হয়, তখন তারা সিনেমা টিনেমা বন্ধ করে দিয়ে রাজনৈতিক খবর দেখে। মানে মানুষ এতটাই কনসাস, অশিক্ষিত বলেন, অর্ধশিক্ষিত বলেন, খাবার পায় না এরকম লোক বলেন, তারাও দেশের ব্যাপারে খুবই কনসার্ন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হতেই হবে, এটার আসলে কোনো বিকল্প নাই। এইটা হতে পারে যে এই ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়ার আগে অনেকগুলো বিতর্ক হবে, সেমিনার, সভা সেমিনার হবে। যিনি ঐক্যমত্য কমিশনের প্রধান, স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই ওই কমিশন প্রধান, ওনার দরবারে হয়তো একাধিকবার বৈঠক হবে, দু চারজন হয়তো অভিমান করে বেরিয়েও আসবে, কিন্তু চূড়ান্তভাবে ঐক্যমত্য আসতেই হবে। না হলে পরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো আবারও হুমকির মুখে পড়তে পারে। এমনি আপনি সারাদিন গুজবের শহর, ঢাকা শহর বা গুজবের দেশ, আপনি জানেন যে কত রকম খবর ঘোরে। আবার এটা তো খালি ধারণা করে ঘোরে তা না, পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এটা একাধিকবার প্রমাণিত হয়েছে, ফ্যাক্টস অ্যান্ড চেক অ্যান্ড ফ্যাক্টস করতে গিয়ে ফাইন্ডিং করতে গিয়ে দেখা গেছে। তো ফলে নানান রকম শত্রুতা বা আপনার এক ধরনের ষড়যন্ত্র, তারপর দেশকে ঝামেলায় ফেলানোর লোকের অভাব নেই, এটা হবে। কিন্তু শেষ পর্যন্ত আমার বিশ্বাস যে বাংলাদেশের সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে এই ক্রান্তিকালে এবং রাজনীতিবিদরা এখন পর্যন্ত যে সুবিবেচনার পরিচয় দিয়ে আসতেছে, আপনি লক্ষ্য করবেন প্রতিদিনই প্রায় বিপ্লবের পক্ষের যে দলগুলো যারা 17 বছর ধরে আন্দোলন করেছে বা কোটা বিরোধী আন্দোলনের জন্য তো একেবারে 2-4 মাস না, তারা আপনার 2018তেও এই আন্দোলন করেছিল আপনারা জানেন। এরপরে যারা বিভিন্নভাবে আড়ালে থেকে বা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছে, এমনকি এই সমন্বয়ক যারা ছিলেন এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রেখেই এগিয়ে এসেছেন। তো ফলে এরা যখন এতটা ত্যাগের মাধ্যমে একটি সফল বিপ্লব অনুষ্ঠিত করতে পারছে, এখন পরবর্তী ধাপ দেশটাকে একটা সুস্থির অবস্থায় নিয়ে আসা, একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করা, সেখানেও তারা বিবেচনার পরিচয় দিবে বলেই মনে করি। আর এক লাইনে যদি শেষ করি আপনার ওই কথাটা, যে যদি না হয় তাহলে কি হবে, আসলে আমি আবারও বলতেছি যে হতেই হবে, এটার বিকল্প নাই। তবে সেটা প্রতিষ্ঠা করার জন্য হয়তো আরো কিছু ঝগড়াঝাটি বা বিতর্ক যে ভাষায় সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে, মানে সবার মধ্যে ছাড়ের একটা মানসিকতা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি যেটা বললেন ঐক্য হতেই হবে, আমরা এটাই বিশ্বাস করতে চাই। ঐক্যের পথে আমাদেরকে হাঁটতেই হবে, কারণ ঐক্যের পথে যদি না হাঁটি তাহলে কিন্তু ফ্যাসিস্টরা তাদের যে বাংলাদেশে তারা যে হুক্কার দিচ্ছে বিদেশ বসে, সেই হুক্কারের কিন্তু তারা তাদের সুফল নিয়ে নিতে পারে এবং জুলাই বিপ্লবের যে আমাদের যে স্পিডটা, সেটি কিন্তু একটা সফলতার মুখ থেকে তারা ব্যর্থতার মুখেও কিন্তু যেতে পারে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি যারা তালুকদার আপনার সাথে করতে চাই। সেটি হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, বিএনপি বলি, জামাত বলি, এখন আমরা কথার বাহাস দেখি, যদিও ইটস এ বিউটি অফ পলিটিক্স। রাজনীতির সৌন্দর্য হচ্ছে গিয়ে আপনার যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, তর্ক থাকবে, পাল্টা তর্ক থাকবে, ঠিক আছে। কিন্তু এই ফাটলটা যদি খুব বেশি জোরালো হয়ে যায়, তাহলে আমি খানিক আগে বলছিলাম, তাহলে ফ্যাসিস্টরা যাদেরকে এই যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল দল মত, ছাত্র জনতা, মা বোন, ভাই বাপ চাচা সবাই মিলে যাদেরকে বিতাড়িত করেছে, তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়ে যায় কিনা? আপনি খুব চমৎকারই বলেছেন। দেখুন, যে কোনো যুক্তিসঙ্গত সময়ের অধিক যদি অতিবাহিত হয়, তাহলেই মনে রাখবেন যে যেটা করণীয় ছিল তার চাইতে যেটা করণীয় নয় সেটার প্রাধান্যটা মানুষের কাছে পরিলক্ষিত বা ধরা পড়তে পারে। আপনি একটা জিনিস দেখেন, এই যে ঐক্যমতের কথা বলছেন, আমি প্রথম দিনের মিটিংয়ের কথাই যেটা বলেছি, কোনো টার্মস কিন্তু ফিক্স করে নেয়নি। কি ব্যাপারে ঐক্যমত হতে হবে সেই কথাগুলো বলেনি। দেখুন, ঐক্যমত দুই রকম হয় আমার ধারণা, একটা স্বল্প মেয়াদি আর একটা হলো দীর্ঘমেয়াদী। এই যে স্বল্পমেয়াদী ঐক্যমত কোনটা, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এই সরকার গঠনের একটা স্বল্পমেয়াদী ঐক্যমত কিন্তু এটা।
কিন্তু একটা দীর্ঘমেয়াদী ঐক্যমত যেটা হবে কি, এই সরকারের পরে এদের যে স্বল্পমেয়াদী ঐক্যমতে তারা পৌঁছেছে একটা জাতি বা রাজনৈতিক দল বা দেশের সাধারণ মানুষ, তাদের কি কি করণীয় এবং ওই করণীয়র মাধ্যমে যখন দেশে একটা স্থায়ী সরকার আসবে, সেই সরকারের করণীয়টা নির্ধারণ করার জন্যই তো আজকের এই ঐক্যমতের প্রয়াস। এটার কারণটা কি? রাজনৈতিক সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তারাই তো জনগণের কাছে ম্যান্ডেট দেওয়ার পরে নির্বাচনে ক্ষমতায় আসে, সেগুলো বাস্তবায়ন করবে। তারপরেও কেন আবার এই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের জাতিকে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য কেন এই প্রচেষ্টা? অর্থাৎ এটার কারণটা হলো, আমি সেই জন্য শুরুতে একটা লাইন বলেছিলাম এইভাবে, যে রাজনীতির প্রতি যেন সব অভিযোগ রাজনীতিবিদরা, আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডিসেম্বরে হোক অথবা তারা যে কোনো ভাবেই হোক না কেন, যদি নির্বাচন ডিসেম্বরের পরেও নিয়ে যায়, সেখানে আর একটা ক্ষতির সম্ভাবনা, সেটা আমি এটার পরে বলছি। তাহলে দেখেন, আসলে ক্ষমতা তো রাজনৈতিক সরকারের, নির্বাচিত সরকারের হাতেই যেতে হবে। তাহলে আজকের যারা ঐক্যমত ঠিক করে দিবেন আজকের প্রেক্ষিত অনুসারে, কালকে রাজনৈতিক সরকার নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর যে প্রেক্ষিত হবে, সেই প্রেক্ষিতের সাথে আজকের প্রেক্ষিতের কতটা মিল থাকবে, কতটা বাস্তবায়নযোগ্য হবে, সেটা তো ওই সময়ের মুখোমুখি উপনীত হওয়ার আগে বলা যাবে না। একটা কথা মনে রাখবেন, নির্বাচন বিলম্বিত হওয়া মানেই হলো, যে কথাটা আমাদের সবার মনে কিন্তু একটা শঙ্কা কাজ করে, যে পতিত স্বৈরাচার যারা রাষ্ট্র থেকে ক্ষমতা ত্যাগ করে পালিয়ে গেছে, তারা কি সবাই চলে গেছে? তারা আজকে যারা এই সরকার, যারা রাষ্ট্রীয় ক্ষমতা, তাদেরকে গুড হিউমারে রাখছে তারা। এখানে তাদের, আপনি দেখেন, আমি যদি আমলাদের কথাই বলতে যাই, তাহলে এই দেশের এখন যারা ব্যুরোক্রেসি বা ব্যুরোক্রেটস, তাদেরকে কিন্তু এই সরকার, অর্থাৎ এই পতিত সরকার নার্সিং করে রেখে দিয়ে গেছে। প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ধাপ পর্যন্ত তারা এগুলো করে দিয়ে গেছে, যে একটা ধাপ বাদ দিলে পরবর্তী ধাপ যারা আসবে তারাও তাদেরই আস্থাভাজন থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে আপনি একটা রেজিমেন্টেশন হয়েছিল একটা রাজনৈতিক দলের পক্ষে, একটা দেশের ব্যুরোক্রেসি, যেই ব্যুরোক্রেসিটা হওয়ার কথা ছিল দেশের সাধারণ মানুষের, অথচ সেটা না হয়ে একটি রাজনৈতিক দলের। এবং তারা এটা কী কারণে করেছে? অপেক্ষাকৃত যোগ্য লোকদেরকে পাশে ঠেলে দিয়েছে এবং অযোগ্য লোক আনুকূল্য পেয়েছে, দলবাজি অথবা তোষামোদি। এবং সেই কারণে কি হয়েছে, এই অযোগ্য লোকরা যখন যোগ্যতা সম্পন্ন জায়গায় উপনীত হয়েছেন, তাদের দায়িত্বই ছিল যে প্রভুর মাধ্যমে বা যাকে তোয়াজ করে আমরা এটা অর্জন করলাম, এই তোয়াজের মাধ্যমেই এটাকে আমাদের ধরে রাখতে হবে। যে কারণে যোগ্যতার যে প্রতিযোগিতা ছিল সেটা দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছিল, আমাদের চোখে তেমন একটা ধরাও পড়ে না তখন। তো আজকের যে জিনিসটা হবে, রাজনৈতিক সরকার আসার পর আপনি দেখেন, একটা অথরিটেটিভ গভর্নমেন্ট একটা খুব জরুরি দরকার। একটা সরকারের যদি কর্তৃত্ব প্রয়োগের কর্তৃত্ব না থাকে, ক্ষমতা প্রয়োগের ক্ষমতা না থাকে, এবং নিজে যদি না ভাবতে পারে যে এই সমস্যার জন্য, আপনি দেখেন এই যে ব্যাটারি চালিত 3 হুইল রিক্সা ঢাকা শহর সেয়ে গেছে, এবং ঢাকা শহরে এখন গাড়ি ঘোড়া চালানো যে কত কষ্ট, এবং দেখেন একটা সীমাবদ্ধ এরিয়াতে কিন্তু এগুলো চলতো। তারা, সরকার একবার সিদ্ধান্ত নিলেন এগুলা রাজপথে চলতে দেওয়া যাবে না। আপনি দেখেছেন কি এলাহি কাণ্ড তারা করলেন, 3 দিন পর তাদের সিদ্ধান্ত বদলাই ফেললেন। আজকে এই সরকার যদি মনে করে যে যারা ভবিষ্যৎ সরকার হবে, যারা রাজনীতি করে, তাদেরকে আমরা এমন একটা ঐক্যমতে বুঝিয়ে দিয়ে যাবো যা একটা সিমেন্টেড কিছু হবে, কিন্তু আপনি দেখেন যে এই সরকারের একটা উদাহরণ আমি আপনাকে দেখাইলাম, যে 3 হুইলার যে আমাদের জনজীবনে বিঘ্ন ঘটাচ্ছে, সেটা মনে করে যখন সরকার সিদ্ধান্ত নিলেন যে এটা চলতে দেওয়া যাবে না হাইওয়েতে বা ইত্যাদি ইত্যাদি বা রাজপথে, কিন্তু দেখেন 3 দিন 7 দিনের বেশি সেই সিদ্ধান্ত তারা বহাল থাকতে পারলেন না, তাদেরকে সরে আসতে হলো। তাহলে আজকে যে ঐক্যমতে আপনি কাউকে পুষাবেন, আগামী সরকার তার সামনে উপনীত পরিস্থিতি যদি তাকে এরকম বারবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে পরিবর্তন, আপনি দেখেন সংবিধান নিয়ে গত সরকারের আমলে কি হয়েছে, সরকার বলতো যাই করি না সংবিধানের বাইরে যাওয়া যাবে না। দেশের মানুষ যারা আন্দোলন করেছে তারা কি বলেছে, যে জনগণের জন্য সংবিধান না সংবিধানের জন্য জনগণ। ওই সরকার বুঝিয়েছিল যে জনগণ সংবিধানের জন্য, আর আমরা যারা বিরোধী রাজনীতি করতাম আমরা বুঝতাম সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। তাহলে দেখেন আজকে এই পরিস্থিতিগুলোকে আমাদের বুঝতে হবে। আমাদের কারো হাতে, কারো কল্পনা যদি মনে করেন যে আগামী 50 বছরের জন্য একটা টেকসই কোনো সিদ্ধান্তে একটা জাতিকে
পৌঁছে দিয়ে যাবেন, আমার মনে হয় তাদের চিন্তায় ভ্রান্তি আছে। তাদের একটু খেয়াল রাখা উচিত, এবং তাদের না আমাদেরও। আমি আবারও বলছি, আজকের এই জুলাই বিপ্লবের যেই সকল ছাত্রদের এত গ্লোরিয়াস ভূমিকা ছিল, আমরা রাজনীতিবিদরা এবং তাদের মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয়। আপনি দেখেন, এই আমার দল যে আমার দলের দল গঠন করার চেষ্টা আমার করতেছে, দল বিভাজন হয়তো থাকবে না। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একটা কথা বলেছে, যে এদের যে অবদান তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, রাজনীতি, আপনি যে প্রশ্নটা করেছেন, বললেন যে কথাটা, রাজনীতি করা কোনো অন্যায়ের ব্যাপার না, এটা কোনো অন্যায় না। কোনো নতুন রাজনৈতিক দল করা নাগরিক অধিকার, করতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কথা বলে যেতাম যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক দল করা, বা রাষ্ট্রীয় ক্ষমতা বা নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার বা অর্জন করার যে একটা প্রচেষ্টা, সেটা অন্তত জুলাই বিপ্লবের পর আমরা এদেশে আর দেখব না। এটাও কিন্তু একটা ঐক্যমত ছিল আমাদের। এখন যদি আমরা ইতিমধ্যে দেওয়া ঐক্যমত থেকে সরে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতায় বা আনুকূল্যে যদি কোনো রাজনৈতিক দল হয়, তখন হবে কি, যেই রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আজকে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন, সবচেয়ে বড় অনাস্থার কারণে তখন তো এনারাই হবেন রাজনীতিবিদদের কারণে। এবং এটা মনে রাখতে হবে, এদেশের কোনো সমস্যা আপনি রাজনীতিবিদ ছাড়া সমাধান করতে পারবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই এটা সম্ভব না। অতএব আমি মনে করি রাজনীতিক দল যারা করছে, আমি তো তাদেরকে স্বাগত জানাবো, কিন্তু মনে রাখতে হবে যে তারা কোনো একটি রাজনৈতিক দল রাতারাতি জন্ম নিয়েই তারা যদি স্বপ্ন দেখে যে না, রাষ্ট্রীয় ক্ষমতা দখল ছাড়া আর আমাদের হাতে কিছু নাই, তাহলে মনে হচ্ছে ঐক্যমত দূরের কথা, বরং বিভ্রান্তি দিনে দিনে অনেক বেড়ে যাবে, যেটা এই জাতির জন্য দুঃখজনক। আমি একদম এই ইয়াতে আমার শেষ লাইনটা আমি এইভাবে বলতে চাই, যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং যাদের আন্দোলনের কারণে আমরা আজকে একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি, এই অবস্থাটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই নিশ্চয়ই যদি কারো কারণে কোনো ষড়যন্ত্র, এবং আপনি দেখেন রাজনৈতিক দলে দলে কিন্তু বিভাজন হয়ে যাচ্ছে, এবং এটা দীর্ঘদিন আসছে। তারপরে কিন্তু একটা, এই সরকার যেদিন সেনাবাহিনী প্রধান ডাকলেন, সেখানে গিয়ে কিন্তু বিভাজিত রাজনীতিবিদ যাদের আদর্শগত গরমিল আছে, অবদানের দিক দিয়েও একজন আরেকজনের চাইতে অনেক খাটো ছিলেন, তারপরেও কিন্তু এদের ক্ষেত্রে ঐক্যমত হইতে কিন্তু দেরি লাগে না। সেই জন্য আমি বলছিলাম যে স্বল্পমেয়াদী ঐক্যমতকে ধরে আপনি দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করলে হয়তোবা কোনো বিভ্রান্তি তৈরি হতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। নির্বাচন কতদিন নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক আর টিভি হেড অফ নিউজ জনাব ইলিয়াস হোসেন। আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো দুজন অতিথিকে নিয়ে ছোট একটা বিরতির পর। ইসমানী মির্জা বস্যপাড়াতে ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম নির্বাচন কত দূর নিয়ে, এবং সেই বিষয়কে কথা বলতে গিয়ে আমরা যেটা বলছিলাম, যারা যুগপৎ আন্দোলন করেছেন, যারা এই আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করতে তারা সকলে মিলে একসাথে রাজপথে ছিলেন, তাদের মধ্যে ঐক্যের যদি কোনো কারণে একটু বিচ্যুতি ঘটে, তাহলে কিন্তু এই পতিত সরকারের তারা আবার ফিরে আসার একটা সুযোগ তৈরি হতে পারে। সেই প্রসঙ্গেই কিন্তু আমি জনাব ইলিয়াস হোসেন আপনার সাথে আলোচনাটা করতে চাই। সেটি হচ্ছে, গতকাল জেনারেল শুল্ক পায় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, তিনি একটা কথা বলেছিলেন যে কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভুলুণ্ঠিত করতে না পারে, আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এর জন্য যারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন যারা করেছেন, তাদের সবাইকে, তাদের মধ্যে কোনো রকমভাবে মতের বিরোধ থাকলেও, রাজনৈতিক বিরোধ থাকলেও কিন্তু ঐক্যবদ্ধ জায়গায় তাদেরকে একত্রে থাকতে হবে। আমি বলছিলাম অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি কিন্তু এই মন্তব্য করেছেন যে এই কারণে ঐক্যের ফাটল দেওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে, সিমেন্টেড থাকতে হবে, এবং জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যেটা অ্যাডভোকেট মাসুদ তালুকদার সাহেব বলেছেন। আপনার বিশ্লেষণ কি? আমি না, কথা ঠিকই বলেছেন। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারেও কিন্তু নানা মত এবং পথের মানুষ আছে, নির্দিষ্ট কোনো আইডিওলজি থেকে কিন্তু আসেনি। আমরা জানি যে বিভিন্ন সমন্বয়করা, ছাত্র যারা আছেন নেতৃবৃন্দ, তারা একসময় পাঠচক্র পরিচালনা করেছেন, আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন সময় তারা মিলিত হয়েছেন। তারপরে গত 17 বছর যাবৎ বিএনপির নেতৃত্বে যে বিরোধী মতগুলো আছে তারা আন্দোলন সংগ্রাম করে গেছেন। এদের মধ্যে এক ধরনের যোগাযোগও হয়েছে অতীতে, এবং এবার যখন চূড়ান্ত আন্দোলনের সময়
তখনও আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন, আমরা তো টানা প্রায় 36 দিনের মতো আন্দোলন সংগ্রাম রাজপথে দেখেছি। এর আগেও আপনার বিভিন্ন মিছিল মিটিংয়ের সময় যে শুধু সমন্বয়ক বা শুধু শিক্ষার্থী কোটার পক্ষে লোকজন রাস্তায় এসেছে এমন না। আপনি দেখবেন যে বিভিন্ন বয়সী, আমরা যখন সেই নিউজগুলো কভার করেছি, টিভিতে দেখেছেন, পত্রিকায় এসেছেন, নারী, শিশু, পুরুষ, নানা বয়সী মানুষ সেখানে এসেছেন। তো তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা মোটিভেটেড, আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের শরিক যে দলগুলো বাদে আর যারা অন্যান্য দলের লোক ছিলেন তারা কিন্তু এদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। এক কথায় মানুষ তো অতিষ্ঠ ছিল বছরের পর বছর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোট দেওয়ার সুযোগ নাই, স্বাভাবিক বাণিজ্য নিয়ে চলার সুযোগ নাই। সারাক্ষণ প্রধানমন্ত্রী স্বয়ং অন্যদেরকে বকাঝকা করতেন আর কি, যে তারা বা তার পরিবার ছাড়া এই দেশকে কেউ ভালোবাসে নাই বা দেশের জন্য কিছু করে নাই। এতে একটা সাধারণ মানুষও, যার কোনো ধরনের স্বার্থ বিঘ্নিত হয় নাই সরকারের দ্বারা, সেও বিরক্ত যে একই কথা, একই রকমের দাবি কত আর শোনা যায়। তো এ নিয়ে কিন্তু পুরো বাংলাদেশই অতিষ্ঠ এবং বিরক্ত ছিল। তো ফলে যখন এই আন্দোলনটা রাজপথে গড়িয়ে এসছে এবং রক্ত দেয়া শুরু করেছে আমাদের নিষ্পাপ শিক্ষার্থী, ছোট শিশুরা পর্যন্ত, তখন আর কেউ পেছনের চিন্তা করেনি যে জীবন যায় রাস্তায় যাবে, সবাই মিলিত হয়েছে। তো সেই মিলিত শক্তিরই ফসল যেটি বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ দেখলো, যে এইভাবে হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন, আপনি জানেন যে সেও ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশই ছিল, কারাগারে গিয়েছে, কারাগার থেকে এসে 5 আসনে দাঁড়িয়ে 5 আসনে পাশ করেছে, তার দল এখনো নিবু নিবু করছে। তো তাহলে কত গুণ বেশি স্বৈরাচার হলে পরে দেশ থেকে পালাতে হয়, এবং সে না শুধু, তার অনুসারী মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার হাটবাজারে রিজারাদার পর্যন্ত A to Z তারা পালিয়েছে। তার মানে কতটা ভয়াবহ দ্রোহ বা রোষ ছিল জনগণের। আমার একটা কথা মনে পড়ছে, আপনি বলছেন সকল শ্রেণী পেশার মানুষ সবাই একসাথে রাজা। আমার একটা হাসির কথা মনে পড়ছে, নিশ্চয়ই আপনার মনে আছে কিনা, যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্লাসরুমে রান্না শেখানোর একটা ঘটনা আমরা শুনতে পেলাম, এবং দেখা গেল যে শিক্ষার্থীদের কাছে চাঁদা তুলে একটা স্কুলে কিচেনেরও ব্যবস্থা নাই, সেখানে কিন্তু মাঠের মধ্যে শিক্ষার্থীরা রান্না করে রান্না শেখানোর একটা পদ্ধতি শুরু হলো। সেখানেও কিন্তু অভিভাবকরা, আপনি বলছেন সবাই কিন্তু যার যার মতো দাঁড়িয়েছে, সমস্ত অভিভাবকরা কিন্তু শহীদ মিনারে সমবেত হয়েছিল, তারা স্কুলের সামনে সে আন্দোলন করেছে, সেই ওই যে রান্না শিখার যে পদ্ধতি, সেটি সে ভর্তা কিভাবে বানাবে নিচে গিয়ে শেখানোর একটা প্রক্রিয়া। প্রসঙ্গে বললাম যে সকলেই কিন্তু এখানে ইনভলভ ছিল, যে সেই স্বৈরাচার পতনের জন্য বা তার যে একক একনায়কতন্ত্রের জন্য। আমি আবারও ফিরে আসতে চাই আপনার কথা। না, সেটাই বলছিলাম আর কি, যে এইরকম একটা দুরবস্থার থেকে মানুষকে স্বস্তি নিঃশ্বাস দেওয়ার জন্যই এই আন্দোলন সংগ্রাম হয়েছে। এবং আপনি সেখানে লক্ষ্য করবেন যে শিক্ষার্থী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে করেছে, এবং এখন বিভিন্ন গল্প বেরিয়ে আসতেছে বা তাদের যে ওই সময়কার যে ভূমিকা, সেটি দেখা যাচ্ছে যে ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা বা ম্যাস করে থাকে যারা, তারাই তাদেরকে আশ্রয় দিয়েছে, আগলে রেখেছে বিভিন্ন সময়। এটি বাংলাদেশের সাধারণ মানুষের একটা অসাধারণ চরিত্র। 71 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত রকম বিপদ আপদ আসছে দেশে, সাধারণ মানুষই এই বিপ্লবীদের পাশে বা রাজনীতিবিদদের পাশে এসে দাঁড়িয়েছে। এমনি আপনি বিভিন্ন সভা সেমিনারে বলা হয় রাজনীতিবিদদের সম্পর্কে তারা এই করলো সেই করলো। এখনও যে রাজনীতি নিয়ে কথা হচ্ছে, মূলত তো দেশে বিএনপি এখন প্রধান রাজনৈতিক দল, ওনারা এই দলের সাথে সরাসরি জড়িত, ওনারা ভালো জানেন। তো এত বড় একটি দল যখন 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত করেছে, তাদের শত শত নেতাকর্মী বাড়ি ছাড়া, হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ মামলা, এইসব নিয়ে যখন আসে, এর মধ্যে এই পরিবর্তনের ফলে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাট একটা উচ্ছ্বাস, আনন্দ এসছে, এবং আওয়ামী লীগের মতো একটি দল আপাত দৃষ্টিতে ভ্যানিশ আপনার রাজনীতির মাঠ থেকে। সেক্ষেত্রে তারা আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, এরকম এক ধরনের প্রস্তুতিও নেতাকর্মীদের মধ্যে আছে। আর এটা থাকার কারণে কোনো কোনো জায়গায় হয়তো কিছুটা পাওয়ার এক্সারসাইজ করারও উদাহরণ বের করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। এগুলো নিয়েই কিন্তু এখন বিতর্ক হচ্ছে যে ওনারা ক্ষমতায় আসেননি, এখনই যেরকম করছে ভবিষ্যতে বোধহয় কী হবে। তো এই ইস্যুগুলোকে আবার যারা পরাজিত শক্তি, তারাও কিন্তু বিভিন্ন সময় ইন্ধন যোগাচ্ছে। এখন বোঝার ব্যাপার হলো যে আসলে মাসুদ ভাই বলছেন বেশ কয়েকবারই যে রাজনীতির বিকল্প আসলে কিছু নাই। এটা আপনি দেখেন সারা বিশ্বেই, যে এখানে যতটা রাজনীতির বাইরে সেনা শাসন বা কোনো একটা গোষ্ঠীভিত্তিক শাসন চলছে, সেখানে স্বৈরচারী ফ্যাসিবাদী আচরণ চলছে। আর যত উন্নত সভ্য মানবিক রাষ্ট্র দেখবেন, গণতন্ত্র বা একটা রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই, সেদিকে আপনাকে যেতে হবে। আর সেই ক্ষেত্রে বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, সরকার চালিয়েছে একাধিকবার, বড় বড় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা এক ধাপ এগিয়ে থাকবে, এটি স্বাভাবিক। এখন যারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই আগমনকে ঠিক মানতে পারছে না বা মনে করছে যে আবারও যদি আগের তালেই সরকার চলে তাহলে এই সংস্কার কি হলো, এই নিয়ে তারা কথা বলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা আবার নিজেরাও রাজনৈতিক দল গঠন করার কথা বলছে, এবং প্রক্রিয়া প্রায় একই।
এই যে সরকারের ছত্রছায়া থেকে রাজনৈতিক দল গঠন করা, এটা যারা করছে আর যারা দেখছে উভয়ই কিন্তু সমালোচনা করছে যে কেমন হয় এটা আসলে দেখতে, এবং নিরপেক্ষতা তো হারিয়ে ফেলবে। আপনি ধরেন এই সরকারের 2-1 উপদেষ্টা পদত্যাগ করে রাজনৈতিক দলের সাথে আসলো, কিন্তু তারই ভাই ব্রাদার তো এই সরকারে থাকলো। তো এখন যদি কেউ অভিযোগ করে যে এই সরকারের থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি হয়তো নিরপেক্ষ বা লেভেল প্লেইং ফিল্ড পাবে না, কারণ তাদের ভাই ব্রাদার আরেকটা দল গঠন করছে, সে দলও নির্বাচনে আসছে বা আসতেছে, বা এই দলের সাথে ইসলামী কিছু দলের সম্পর্কও কিন্তু দেখা যাচ্ছে। আপনি জানেন যে নতুন দলটিকে নিয়ে নানান রকম সমালোচনা বা আলোচনা এই মুহূর্তে আছে, গণমাধ্যমে আছে, যে সেখানে বলা হচ্ছে যে সাবেক ছাত্র শিবির, সাবেক ছাত্র শক্তি বা অমুক সাবেক দল থেকে 2 এর থেকে 2, তার মানে তো আপনি কয়েকটা মিলিয়েই এটা করার চেষ্টা করছেন। তো তাদের যে দলের অতীত কর্মকাণ্ড সেগুলোও তো বিতর্কের ঊর্ধ্বে না। তাহলে কি আরও একটা নতুন প্রবলেম আসছে, বা রাজনীতিতে আরেকটি নতুন দল নিয়ে এসে যে ফ্রেশ ব্লাড নিয়ে আপনারা যে কথাগুলো বলতে চাচ্ছেন বা বলবেন, কিন্তু সেখানে যদি পুরনো রাজনৈতিক দলেরই অভিজ্ঞতা সঞ্চিত প্রতিনিধি আসে, তাহলে তো খুব একটা আলাদা কিছু হবে বলে মনে হয় না। কিন্তু ওই আপনি যেটা বলছিলেন যে সব কথা শেষ কথা হচ্ছে যে এত বড় স্যাক্রিফাইস পুরো জাতির, এই 1.5 দশকের স্বৈরাচারকে হটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এখানে রাজনীতির কোনো বিকল্প নেই। আপনি যদি রাজনীতির দল গঠন করে রাজনীতিতে এসে সরকার গঠনের সুযোগ নিতে চান, তাহলে সেই সময়টা দিতে হবে আসলে। এবং সেই সময়টা কবে? আপনি কি 6 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হয়ে আত্মপ্রকাশ করবেন, নির্বাচনে আসবেন? আমরা তো এরকম জানি যে কয়েক বছর ধরে অ্যাপ্লিকেশন করেও নিবন্ধন পায়নি রাজনৈতিক দল ইসি থেকে। তাহলে আপনি যদি এখন দল গঠন করে এখনই ইসি থেকে নিবন্ধন পেয়ে যান, লোকে যদি বলে যে আপনি প্রভাব খাটিয়ে নিয়েছেন, তাহলে এই সমালোচনার কি জবাব দিবেন? ফলে একটু বাস্তবতার ভিত্তিতে আমার মনে হয় যে বিপ্লবের ফসলটা সমভাবে ঘরে আনা দরকার, শুধু দল বিবেচনা করে না, একটি দেশবাসী, দেশের নাগরিক হিসেবে ভাবা দরকার আর কি। নিশ্চয়ই আমি অ্যাডভোকেট বাস্তবতার ওটা আশিস ছোট্ট করে বলবার চেষ্টা করেছে। সমালোচকরা কিন্তু বিএনপির হয়তোবা নানা রকম সমালোচনা খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা একটু অতি উৎসাহী হয়ে নানা জায়গার মধ্যে একটা প্রেশার গ্রুপ তৈরি করার চেষ্টা করেছে। কোথাও হয়তো তারা অন্যায় করছে কিনা সেটি হয়তো যারা তাদের সমালোচক আছে তারা বের করবার চেষ্টা করছে। সেই জায়গা থেকে তাদেরকে সমঝোতা হওয়া দরকার কিনা, এক। দ্বিতীয় হচ্ছে যে আজকে যারা ছাত্ররা রয়েছেন, আজকে যারা জামাত ইসলাম রয়েছেন, বিএনপি রয়েছেন, সকলের জন্য কিন্তু আমি কমন একটা কথা বলতে চাই, যেটি পতিত আওয়ামী সরকার কিন্তু বলতো বা বুঝতো, বলবার চেষ্টা করতো, আমি স্টেট, আমি রাষ্ট্র, আমি শেফ, আমিত্ব সে বিশ্বাস করত। এবং তিনি সবসময় কান্না করতেন যে আমার মতো স্বজন হারানোর বেদনা আর কারো নাই। কিন্তু এত স্বজন যে হত্যা করে গেলেন এবং যিনি নিজেকে নিজে রাষ্ট্র মনে করতেন, আমরা যদি সেই কথাগুলি মনে না রাখি, আমরা যদি আমাদের নিজেদের মধ্যে, যেটি অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে জুলাই বিপ্লবের যে আমাদের যে অর্জিত ফসল, সেটি কিন্তু ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে। দেখুন, অনেকগুলো কথা আপনি বলেছেন। দেখেন, একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, আমরা এই আন্দোলনের পরে উদার হব, এটাই কিন্তু, এটা তো প্রতিষ্ঠিত যে সংকীর্ণতার আসলে কোনো জায়গা নাই। এবং আমরা উদার হতে পেরেছিলাম বলেই কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা ঐক্যবদ্ধও হতে পেরেছিলাম। কিন্তু দেখেন, সেইটা যদি আজকে দিনে দিনে নষ্ট হয় বা কোনো সংকীর্ণ চিন্তার কারণে যদি এগুলো বিনষ্ট হওয়ার দিকে অগ্রসর হয়, তাহলে সেইখান থেকে আবার আমরা আমাদের কাল্পনিক বা বিশ্বস্ত জায়গায় ফেরত আসতে, যেটা আমরা কল্পনা করি, বা বিশ্বস্ত জায়গায় ফেরত আসতে আমাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আপনি দেখবেন 1/11-এর সময় থেকে শুরু করেছেন বিএনপির বিরুদ্ধে। আপনি দেখেন, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলো, অথচ সেই 1/11 সরকার কি করলেন? মিথ্যা মামলা দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো। এবং আপনি দীর্ঘ পরিক্রমায় দেখেন, শেখ হাসিনা বহুবার দেশ থেকে চলে গেছে, এটা করেছে সেটা করেছে, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু দেশ থেকে যায়নি। এবং দেশে থেকে তিনি 16টা বছর অসুস্থ অবস্থায় সেই মামলা মোকদ্দমাকে তিনি ফেস করে গেছেন। সর্বশেষ আপনি দেখেছেন আজকে থেকে 4 দিন আগে সর্বশেষ মামলায় ম্যাডাম খালাস পেয়েছেন আদালত তাকে, এবং বিচারক তার অবজারভেশনে বলেছে যে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত মামলাটাই ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা। তাহলে আমাদের মধ্যে যদি, আমি এই কথাটাকে এই কারণে উদাহরণ হিসেবে এখানে আনলাম যে আমরা যারা দেশের ভালো স্বপ্ন দেখছি, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এখন সবাইকে ভালো স্বপ্ন দেখাতে চাচ্ছেন, এই ভালো স্বপ্ন দেখাতে গিয়ে, ভালো কথা
মানুষগুলোর মধ্যে তারাও সংকীর্ণতায় আচ্ছন্ন হচ্ছেন কিনা সেদিকে তো খেয়াল রাখতে হবে। আমি সবসময় একটা কথা বলেছি এবং আজও আপনাদের সামনে বলে যাচ্ছি, নির্বাচনের অর্থাৎ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনি দেখবেন, আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে এই সরকারের বানানো আমলারা ঘাপটি মেরে বসে আছে, এই বর্তমান সরকারকে তারা গুড হিউমারে রেখেছে, কিন্তু কোনো রকম পরিবর্তিত পরিস্থিতির মুখোমুখি যদি তারা হয় তখন তাদের আসল চেহারা যেটা লুকিয়ে রেখেছে রাতারাতি আপনি আমি সবাই আমরা দেখতে পাবো। এখন নির্বাচন যদি বিলম্ব হয়, আপনি দেখবেন পতিত সরকারের যারা এখানে আছে, শেখ হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে, তারা কিন্তু বসে নাই কেউ, তারা কিন্তু এখন সরাবে না হলেও নীরবে তাদের সংঘবদ্ধ হওয়ার কাজ চালিয়ে যাচ্ছে এবং দুই একটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের চোখে ধরাও পড়েছে। তো নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার তত সুযোগ তারা বেশি পাবে। এখন আপনারা যদি বলতে চান যে রাষ্ট্রীয় ক্ষমতায় বা দেশের রাজনীতিতে আর স্বৈরাচারকে আমরা দেখতে পাই না, আর আমাদের কর্ম যদি তাদেরকে উৎসাহিত করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাহলে আমাদের কথা এবং কাজ দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে। সেদিকে তো আমাদের খেয়াল রাখা উচিত। রাজনীতিবিদরা নির্বাচন কেন করছে? দেখবেন বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের কথা বলছে। বিএনপির এ কারণে, বিএনপি সবচেয়ে আওয়ামী লীগের পতনের পরে এবং আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনও আমাদের বিশ্বাস ছিল এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এবং সেই বিএনপি তাদেরকে ক্ষমতায় বসিয়ে বিএনপি তো আর তার রাজনীতি ছেড়ে দেয়নি। বিএনপি তো এখনও রাজনীতি করে গেছে, মানুষের কথা বলছে, মানুষকে নিয়ে ভাবছে। তাহলে আজকে ওনাদেরকে ক্ষমতায় বসানোর পরে বিএনপি চুপ করে বসে থাকবে, ওনাদের ভুল ত্রুটি বিএনপি সংশোধন করবে না, কথা বলবে না সেগুলোর বিরুদ্ধে? তা তো হতে পারে না। কিন্তু বিএনপি একটা কথা বলে যাচ্ছে যে এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এই সরকার ব্যর্থ হলে জাতিকে অনেক বড় মাসুল দিতে হবে। এখন আপনি দেখেন, সেই 111 থেকে যেটা আমি বলতেছিলাম, একটা শ্রেণীর জন্ম হয়েছিল যে রাজনীতিকে সমালোচনা করা। আওয়ামী লীগ পতিত হয়ে গেছে, রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভূমিকায়। সেই কারণে যদি কেউ মনে করে যে রাজনীতি এখন শত্রু, বা বিএনপি, যারা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে, অথবা যদি বিশ্বাস করে থাকে যে এখন নির্বাচন হলে বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কেউ নাই, এখন যদি কেউ মনে করে যে বিএনপির এই যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সেইটাকে ব্যাহত করতে হবে, সেই কারণে যদি কাল্পনিক দোষ ত্রুটি উপস্থাপন করে বিএনপিকে মেলাইন করতে চায়, বিএনপির ইমেজকে, তাহলে সেটা আমরা তাতে আশ্চর্য হই না। এই কারণে হই না যে এটা দীর্ঘদিনের একটা পরিক্রমা, আজকে পর্যন্ত চলমান। আপনি লক্ষ্য করুন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি আটারলি টাইম অ্যান্ড অ্যাগেন বলে যাচ্ছেন, প্রতিদিন প্রত্যেকটা জনসভায় তিনি যেখানে যে সভা অ্যাড্রেস করতেছেন তিনি পরিষ্কার ভাষায় বলছেন এবং করে দেখিয়ে দিচ্ছেন, যদি কারো বিরুদ্ধে, সে যে পর্যায়ের নেতা হোক না কেন, যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে, সেটা ইভেন যাচাই বাছাই করার আগে তাকে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করে দল পরবর্তী সময় যাচাই বাছাই করে দেখছে যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ কতটা সত্য, কতটা মিথ্যা। অর্থাৎ দল কঠিনভাবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে কঠিন অবস্থায় রাখার জন্য মানুষের ভরসার যে জায়গা বিএনপি, সেখান থেকে যেন মানুষ মুখ ফিরিয়ে না নেয়, সেই কারণে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যখনই অভিযোগ হচ্ছে তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হচ্ছে। এরপরও দেখবেন যারা বিএনপিকে কোনো কারণ ছাড়া সমালোচনা করে যাচ্ছেন, তারা কিন্তু সমালোচনা বন্ধ করছেন না। এগুলো আমরা বুঝতে পারি, কিন্তু তাই বলে তাদের কথায় যেমন আমরা খুব যে শঙ্কিত তা কিন্তু নয়। আর তাদের এই সমালোচনার কারণে আমরা অভিমান করে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সরে যাব, এটাও সম্ভব এই কারণে নয়। এবং যেটা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই দেশের মানুষের কাছে পরিষ্কার করেছেন, সমালোচনাকে লেসন হিসেবে নিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। এবং আমরা আহ্বানও করি। আপনি দেখবেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার ভাষায় বলেছেন যে গঠনমূলক সমালোচনা বিএনপি সবসময় ওয়েলকাম করে, এবং এটা একটা রাজনৈতিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল হলেই বিএনপি এটা প্রমাণ করছে। দেশের যত ক্রাইসিস আছে আপনি দেখেন,
বিএনপি কিন্তু এটা প্রমাণ করেছে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। নিশ্চয়ই বিএনপি মানুষের কথা ভাবে, বিএনপি মানুষের জন্য কাজ করে। জি নিশ্চয়ই আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, শেষ বিরতি, এবং বিরতির পর আবার আমাদের যে দুজন অতিথি রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন, তারা দুজনেই থাকবেন। আমরা কথা বলছিলাম নির্বাচন কত দূর সেটি নিয়ে। আমরা খুবই আশাবাদী মনোভাব নিয়ে আবার বিরতির পরে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি। স্প্যানে মির্জা বসুবারাতে ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, রয়েছেন বিজেসির সদস্য সচিব ও আরটিভির হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। আমরা নির্বাচন কত দূর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নানা রকম আলাপ আলোচনা করলাম। আমি ইলিয়াস হোসেন আপনাকে দিয়ে একেবারে শেষ মুহূর্তে আলোচনাটা শেষ করতে চাই। আসলে গত নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন 2014, 18 এবং 24-এ, তাদের তো দেখলাম যে ডিসিদেরকে সেখানে ওএসডি করা হয়েছে, কাউকে তার যখন অবসরকালীন সময় হয়েছে 25 বছর তাদের করা যায়, এসপিদেরকে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আগামী জাতীয় নির্বাচন যেটি আমরা দেখতে পাচ্ছি সামনেই, এবং সেখানে মিস্টার তারেক রহমান বিএনপির যিনি সর্বোচ্চ নেতা, তিনি কিন্তু যেটা বলেছেন, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন একটি নির্বাচন, এবং সেই নির্বাচনে তিনি তার দলকে কিন্তু মাঠে থেকে জনগণের কাছে থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে আমরা জামায়াত ইসলামকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে, বিএনপিও কিন্তু শুরু করেছে। তো সে অবস্থা আগামী জাতীয় নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করব খুব অত দূরে, বেশি দূরে নয়, খুব কাছাকাছি অবস্থান করছে। সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনার মন্তব্য বিশ্লেষণ কী? এখন আমরা যদি একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখি যে বিভিন্ন সময় আমরা বাইরে কি হচ্ছে এসব দেখে আপনার একটা কম্পাইল হেডলাইন বানানোর চেষ্টা করি। তো সেই অর্থে কিন্তু এখন বলা যায় যে রাজনীতির মাঠে এখন নির্বাচনী হাওয়া বইছে বা আমেজ আসছে, এরকম একটা ব্যাপার আছে। নির্বাচনকে সামনে রেখেই আপনি যে দলগুলোর নাম বললেন, যে তারা নানান রকম সাংগঠনিক কার্যকলাপ এবং কি জনসভা, মিছিল, মিটিং এসব করছে। তো তার মধ্যে একটা শ্বাস রব আসছে যে সবারই টার্গেট যে সামনে নির্বাচন। সেই নির্বাচনটা কবে কিভাবে, আমরা যদি বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার কথা শুনে থাকি, তাহলে কিন্তু ডিসেম্বরকে ইন্ডিকেট করে অনেকটা। আবার যদি বলছে যে দীর্ঘমেয়াদী সংস্কার চায়, তাহলে হয়তো আরেকটু পিছনে যেতে পারে আর কি। কিন্তু যত পিছনেই হোক, ওই জুনের পরের কথা কেউ বলে নাই এখন পর্যন্ত। পরের বছর জুন আর এই বছরের ডিসেম্বর, এর মধ্যেই বিষয়টা রয়ে গেছে। সেটা যদি ধরা হয়, তাহলে ধরেন গত 15 বছর তো রাজনৈতিক কার্যক্রম ওইভাবে ছিল না আসলে সব দলেরই। আপনার প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, রাজপথের, সংসদে তো জাতীয় পার্টি ছিল, তারাও ঠিকমতো মিছিল মিটিং করতে পারেনি। তো সেইখানে জামাত ইসলামের অবস্থা তো আরও খারাপ ছিল সাংগঠনিকভাবে, তারা রাস্তায় দাঁড়াতেই পারেনি, তারা ছাত্রলীগ বা অন্য দল করতে বাধ্য হয়েছে। এখন আপনার যেগুলা বেরিয়ে আসছে যে তারা আর কি ছদ্মাবরণ করে অন্য দল করেছে। তো এখন তারা সাংগঠনিক কার্যক্রমগুলো বাড়িয়েছে সামনে নির্বাচনকে টার্গেট করে। তবে এই বিষয়টাকেও টার্গেট করে আবার নানান রকম রাজনৈতিক গুঞ্জন, সমালোচনা, বিভিন্ন এজেন্সি কাজ করছে মাঠে, এরকম খবরও আমরা পাই যে নির্বাচনটা কি বিলম্বিত করা হয় কিনা। তো ইতিমধ্যে মাসুদ ভাই তার বক্তব্যে বলেছেন, বা বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলও বলে থাকেন যে নির্বাচন দেরি হলে পতিত শক্তিগুলো আবার জাগতে পারে, তারা নানান ধরনের ষড়যন্ত্র করতে পারে। এ কথা তো ঠিকই যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতো, গ্রহণযোগ্য নির্বাচন যদি হতো, তাহলে তো আর স্বৈরাচার হতো না। প্রতি 5 বছর পর পর নির্বাচন হতো, জনগণ তার ভোট দিত, সরকার চেঞ্জ হতো। কিন্তু সেটি যখন হয় নাই, তখন মূল এজেন্ডা কিন্তু হয়ে আসছে যে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার খাদেম তৈরি করবে আর কি, যারা দেশ চালাবে পরবর্তী 5 বছর। সেটা যদি ধরি, তাহলে নির্বাচন খুব জরুরি। কেননা 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, এখন মানুষ ভোট দিয়ে তার সরকার তৈরি করবে। সেই সরকার বাধ্য হবে, যেমন আজকে এই যে সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, অনেক জ্ঞানীগুণী এবং সমাজের বিশিষ্ট লোকরা কিন্তু এই সরকারের মধ্যে রয়েছে, অথচ একজন অটোওয়ালা কথা শুনছে না। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে। আপনি জানেন যে গতকাল কেউ 3 জন কে মেরে ফেলেছে ঝিনাইদহে, আরো বিভিন্ন জায়গায় তো হত্যা, তারপরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, এসব ঘটছে। আমরা জানি যে এত বড় একটা ঘটনার পরে পুলিশ যে শকড, কেউ বলছে ট্রমাটাইজ হয়ে আছে, কেউ বলছে ঝুঁকি নিচ্ছে না, কেউ বলছে যে দোসররা রয়ে গেছে এখনো, তারা আসলে ফুল টাইম কাজ করছে না। তাহলে এই পুলিশ যদি কাজ না করে, ভাবা যায় এত মানুষের একটি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে কিশোর গ্যাংয়ের উত্থান আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাংয়ের উত্থান দেখতেছি। এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অনেকগুলো জায়গায় দেখতেছি। যদি সরকারের কথা অটো রিকশাওয়ালা না শুনে ঢাকার রাজপথে চলতে পারে,
তাহলে তো আরো অনেকেই এর চেয়ে ক্ষমতা ধরে আছে যারা ক্রাইমের সাথে জড়িত, তারা তো বসে থাকবে না। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই নাজুক। তিতুমির কলেজ আমাদের উদাহরণ হিসেবে আপনি জানেন ছিনতাই আগের চেয়ে অনেক বেড়েছে, ডাকাতি বেড়েছে। তার মানে মানুষের লাইফে কিন্তু দুইটা জিনিস, যে ভাই আমি একটু আমার মতো খেটে সংসারটা চালাতে চাই, তার আয়টা যেন ঠিক থাকে এবং ঠিক মতো পয়সাটা নিয়ে বাড়িতে যেতে পারে। এখন আপনার দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি যে সে বাজার করে বাসায় ফিরতে ভয় পাচ্ছে, আবার যা কিছু নিয়ে যাবে সেটা ছিনতাইকারী নিয়ে যেতে পারে। এই দুইটা সিচুয়েশনই মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে যদি আপনার এই সরকারের কথা যারা রেখে যাওয়া আমলাতন্ত্র আর এই আইন শৃঙ্খলা বাহিনী এরা যদি ঠিকমতো ফলো না করে, আমার ধারণা যে একমাত্র রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলেই তারা বাধ্য হবে কথা শুনতে, তাছাড়া সম্ভব না। যে কারণে দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং সবার একটা আস্থার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। নিশ্চয়ই। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, খুব খোলামেলা কথা বলি, কোনো একটি মহল যদি মনে করে যে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো একটি বিশেষ মহলকে আনতে হবে এবং সেটার জন্য সময় প্রয়োজন, তাহলে নির্বাচন খেলা চলতে থাকবে দীর্ঘ সময়, যেটা দেশের জন্য কোনো রকম কল্যাণ বয়ে আনবে না। আমার কাছে মনে হয়েছে, এবং এটা বোধহয় দেশের অনেক মানুষই এখন ভাবছে, যে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণটা কি। কারণ আমাদের একটা ধারণা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাজনৈতিক কনসেনসাসের কারণে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা অ্যাটলিস্ট জাতীয় নির্বাচনে কোনো স্টেক হোল্ডার হবেন না। এই আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে নির্বাচনে স্টেক হোল্ডার হওয়ার কারণে কি হয়েছিল, নির্বাচন ছাড়া সরকার বানাতে হয়েছিল। এখন এই সরকারের প্রতিও কিন্তু আস্থার ঘাটতি চলে আসবে মানুষের মনে, যদি দেখা যায় যে সামনে আগামী দিনগুলোয় যদি দেখা যায় যে না, এই সরকারের কোনো পৃষ্ঠপোষকতায় নতুন কোনো রাজনৈতিক দল হচ্ছে, তাদেরকে একটা সংঘবদ্ধ হওয়া পর্যন্ত, তাদেরকে গুছানো পর্যন্ত নির্বাচন দিলে হয়তোবা যে মহল মনে করে যে তাদেরকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে হবে বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য তাদের একটা সময় লাগবে, সেই সময়ের আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচনে তারা হয়তো ভালো কিছু করতে পারবে না। সেই কারণে নইলে আপনি দেখেন এই আন্দোলনকারী রাজনৈতিক দল, আমি বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কেও একটা কথা বলবো এইভাবে, জামাত ইসলাম কিন্তু অনেক ত্যাগ করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা জামাত ইসলামের আছে। বিএনপি তো হাজার হাজার মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, নির্যাতনের আর কোনো শেষ নাই। কিন্তু তারপরে দেখবেন আজকে নির্বাচনের কথা বলতে গেলে আমরা দেখছি বিএনপি যখন বলে জাতীয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক তারা আন্দোলন করেছিল একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, তারা যখন বলে যে দেশে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে একটা জাতীয় নির্বাচন হওয়া জরুরি, তখন যখন কোনো রাজনৈতিক দল আবার বলে ফেলে যে না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি, তখনই বুঝতে হবে যে এর মধ্যে হয়তো কোনো সূক্ষ্ম কোনো পরিকল্পনা আছে। সূক্ষ্ম অর্থাৎ স্থানীয় সরকার দিলে আজকে কি হবে দেখেন, এই স্বৈরাচারের লোকরা তারা স্থানীয় সরকারে নির্বাচনে অংশগ্রহণ করবে, আপনি না নিষেধ করতে পারবেন না, তারা যেহেতু নির্দলীয় নির্বাচন। এবং এতে আরেকটা সম্ভাবনা কি হবে দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের ইতিহাস খুবই দুঃখজনক। হানাহানি, মারামারি, খুন, জখম এগুলো কিন্তু ব্যাপকভাবে হয়। এই সরকারে এই যে বললেন, আমার বন্ধু যেটা কথাটা বললেন একটু আগে, যে একটা অটোরিকশার ড্রাইভার এই সরকারের কথা শুনছে না, তাহলে যেই মনোবলহীন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আপনি স্থানীয় সরকার নির্বাচন যখন করতে যাবেন, এবং দেশের যে পরিস্থিতি অতীতের অভিজ্ঞতায় আমাদেরকে কল্পনা করায়, সেরকম পরিস্থিতির মুখোমুখি হলে দেশ কত বড় ক্ষতির মুখে হবে এবং সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই সরকার কতটুকু রাখে। সুতরাং যারা এই সব কথা বলছেন, যে দেশে সরকার নাই সে দেশে স্থানীয় সরকার নির্বাচন, আরে সরকার থাকলে স্থানীয় সরকার নির্বাচনটা কি? স্থানীয় সরকার নির্বাচন হলো ইট ইজ এইড টু এ ইলেক্টেড গভর্নমেন্ট। স্থানীয় সরকার নির্বাচিত সরকারের প্রয়োজন। তো যে দেশে সরকারই নাই এখন, সে দেশে যদি কোনো রাজনৈতিক দল এখন বলে স্থানীয় সরকার নির্বাচন আগে দরকার, তাহলে মনে করতে হবে বা মানুষ তাদেরকে ভুল বুঝতে পারে যে তাদের মনে হয়তো ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। আমরা যেটা মনে করব সেটা হলে এই দেখেন, ডক্টর ইউনূস দুই একটা কথা কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছেন, সেটা কি দেখেন, উনি আজকে সরকার প্রধান, মানুষের অত্যন্ত পূজনীয় একজন ব্যক্তি, তিনি দেশে বিদেশে তার যে গ্রহণযোগ্যতা
তার যে যোগ্যতা, তা ডক্টর ইউনূস সম্পর্কে কথা বলতে আমার নিজেরও মনে হয় যে আমার যোগ্যতার অনেক ঘাটতি আছে, তারপরেও বলতে হয়। কিন্তু দেখেন একটা কথা তিনি বলে ফেলছেন, ছাত্ররা আমার নিয়োগকর্তা, এরকম একটা কথা কিন্তু তিনি বলে ফেলেছেন। এবং এটা যদি তিনি টাইম অ্যান্ড অ্যাগেন বলে যান বা আকার ইঙ্গিতে বা কর্মের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেন, তাহলে হবে কি, ওনার প্রতি মানুষ বা জাতি যে পরিমাণ আস্থা রাখতে চায় তার কিন্তু ঘাটতি হতে পারে। আর সেটা কিন্তু আমাদের সামগ্রিক যে অর্জন বা যে টার্গেট, যেখানে আমরা সবাই মিলিতভাবে পুষতে চাই, সেটা সেই পথে বোধহয় আমাদের চলাটা অতটা মসৃণ হবে না। এবং এই সরকারের দেখবেন, আমি আবারও বলছি আপনাদেরকে, এই সরকার যদি কোনো কারণে ব্যর্থতার দিকে অগ্রসর হয়, মনে রাখবেন জাতি সেই বার্ডেনটাকে বহন করতে পারবে না। সেই জন্য এই সরকারের দায়িত্ব, কারণ মনে রাখবেন এই সরকার, আপনি দেখেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে যখন একটা উত্তেজনা চরমের দিকে গেল, এই সরকার দেখেন অনির্বাচিত সরকার দেশের সকল রাজনীতিবিদদেরকে ডাকলেন, মুহূর্তের মধ্যে তারা সাড়া দিলেন এবং তার ডাকে একত্রিত হলেন এবং সরকারকে বুঝিয়ে দিয়ে আসলেন যে আমরা আপামর জনসাধারণ আপনার সঙ্গে আছি, দেশের ক্রান্তির লগ্নে আপনার সাথে এই দেশ যখনই কোনো কঠিন মুহূর্তের মুখোমুখি হবে আপনি মনে রাখবেন আমরা আছি। জনগণ আছে মানে কি, আসলে ওই জনগণ কারা, জনগণের তো আর সবাই আসবেন এখানে, ইট ইজ নট এ সিটি গভর্নমেন্ট, ইউনো। তো জনগণ কারা, জনগণের প্রতিনিধিত্ব করছে রাজনীতিবিদরা। সেই জন্য সকল রাজনীতিবিদ যখন ঐক্যমত্যের ভিত্তিতে বলে আছে সরকারকে যে দেশের সকল মানে কঠিন মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি, নিশ্চয়ই নিশ্চয়ই এই কথাটা, এই আস্থাই তো আমার কাছে মনে হচ্ছে এই সরকারের সবচেয়ে চালিত শক্তি হবে। এখন সরকারের খেয়াল রাখতে হবে তাদের ফুয়েল ট্যাঙ্কি খালি হওয়ার আগে তারা যেন নতুন ফুয়েলের ব্যবস্থা করে, এটাই হলো ফুল থাকতে থাকতে গন্তব্যে পৌঁছে, অর্থাৎ গন্তব্যে পুষতে পারে। নাহলে ফুয়েল ট্যাঙ্কি খালি হয়ে গেলে, মাঝপথে গাড়ি বন্ধ হয়ে গেলে সেটা আমাদের জন্য বড় কষ্টের কিছু হতে পারে। যে আমি একদম 30 সেকেন্ডে মিস্টার ইলিয়াস আপনাকে চাইতেছি যে একটা সৌন্দর্যের কথা বললো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার যখন আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ তাদের মিডিয়াগুলো বা তাদের রাজনীতিবিদরা কথাবার্তা বলছিল, তখন কিন্তু এক ডাকে সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু সেখানে গিয়ে হাজির হয়েছেন। সব দল হাজির হওয়ার অর্থ জনগণের রিপ্রেজেন্টেশনটা সেখানে চলে যাওয়া। এই সৌন্দর্যটা ধরে রাখবার জন্য আপনার প্রত্যাশাটা কি? না, এটা তো ডক্টর ইউনূসকে ঠিক করতে হবে আর কি। আমাদের তো প্রত্যাশা থাকবে যে উনি যে মহান ব্যক্তিত্ব নিয়ে আসেন সরকারের প্রধান হয়ে, এবং উনি ডাকলেই যে সব রাজনৈতিক দলগুলো এসে তার পাশে দাঁড়ায়, তো ওই ডাকটা অব্যাহত রাখতে হবে আর কি। এমন কিছু করা যাবে না সরকারের পক্ষ থেকে যাতে এই রাজনৈতিক দলগুলো মনে করে যে সে আমাদের শুরু থেকে যে আপন ব্যক্তি ছিল তা নাই, অন্য কারো প্র্যাকটিশনে অন্য কিছু করতে চাচ্ছে বা অন্যদেরকে সুযোগ বেশি দিচ্ছে। এই ধারণা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে খুব অমঙ্গল দেখা দিতে পারে। উনি এখন সবার ইউনূস সাহেব হয়ে আছেন যেরকম, ওরকমই তাকে থাকতে হবে। এবং সবার উপরে দেশ, এরপরে জনগণকে তার একক অভিভাবকত্ব যেটা এখনো দিয়ে যাচ্ছেন ওটা অব্যাহত রাখতে হবে। কোনো দিকে পাল্লা আর কি ঝুঁকে গেলে পরে তাহলে এই একটা অবিশ্বাস বা সন্দেহ তৈরি হতে পারে। তো উনি বিজ্ঞ মানুষ, সারা বিশ্বে সমাদৃত মানুষ, নিশ্চয়ই মানুষের চোখের ভাষা মুখের ভাষা দেয়াল লিখন পড়তে পারবে এবং সেই অনুযায়ী সামনে একটি ভবিষ্যৎ সুন্দর নির্বাচন, উনি বারবার কিন্তু বলছেনও যে এমন একটি সুন্দর নির্বাচন দিয়ে যাবেন যাতে জাতি তাকে মনে রাখে আর কি। তো সেটা করতে হলে অবশ্যই সমান অধিকার সমান সুযোগ সবাইকে দিতে হবে, এটি আর কি প্রত্যাশা। যেই সরকারকে একটা কথা মনে রাখতে হবে, যেই সরকার ভুলেও যেন জনগণের প্রতিপক্ষ হয়ে না যায়। এটা হয়ে গেলে দেশের রাজনীতিবিদ, দেশের সাধারণ মানুষ তথা এই সরকার সকলের জন্যই সেটা দুঃখজনক হতে পারে। আমি মনে করব সরকারকে বিশ্বস্ততার সঙ্গে সরকারকে বুঝতে হবে, জনগণের ওই যেমন বলছে দেওয়াল লিখন, মানুষের পালস বুঝতে হবে, মানুষ কি চায়। এবং এটা বুঝে যদি কেউ না বোঝার ভান করে তাহলে মনে রাখবেন অনেক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে নিজেদের অজান্তে। আর সেই নির্ধারিত বা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সেই দূরত্ব কাভার করে, এবং সেই দূরত্ব তৈরি করার জন্য কিন্তু পরিকল্পিতভাবে নানা সংস্থা কাজ করছে, এটাও জানেন আপনারা। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতে চাই না। আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার এবং সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, দুজনের কাছে মন্তব্য বক্তব্য, তাদের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ঐক্যের কোনো বিকল্প নেই। এবং আমরা প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বনন্দিত
নোবেল বিজয়ী, তার ডাকে যেভাবে সকল রাজনৈতিক দল সাড়া দিয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা মনে করি যদি কোনো রকমভাবে কোনো রাজনৈতিক বাস থেকে থাকে সেটি রাজনৈতিক সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য যাতে বিষাদে পরিণত না হয়, এই সৌন্দর্য যাতে হানাহানিতে পরিণত না হয় সেই প্রত্যাশা করছি। আজকে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, জামাত ইসলাম রয়েছে, বিএনপি রয়েছে, বাম দলগুলো রয়েছে, যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে পতিত আওয়ামী সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করতে একসাথে তারা একতালে কাজ করেছেন, তাদের মধ্যে কোনোভাবেই আমরা ফাটল দেখতে চাই না। আমরা চাই দেশ এগিয়ে যাবে, গণতন্ত্র সুরক্ষিত হবে, বাংলাদেশ আরও অধিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা হবে। এই প্রত্যাশা করে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।